চুপ্পুকে সরাতেন, ওয়াকারকে সরাতেন, জেলে দিতেন প্রচুর জেনারেলদেরকে যারা মানুষ খুন করেছে, তাহলে না সংস্কার বুঝতাম। কোথায় আমি কোন সংস্কার হয়েছে বলে আমি বিশ্বাস করি না। বড় প্রমাণ হচ্ছে উমাকে একটা অবৈধ পার্লামেন্ট 2024 যদি নির্বাচনটা অবৈধ হয়ে থাকে, সেই পার্লামেন্ট যাকে নির্বাচিত করেছে, ব্যারিস্টার ফুয়াদ খুব সুন্দর করে বলেছেন যে অবৈধ পার্লামেন্টে নির্বাচিত প্রেসিডেন্ট অবৈধ। ফলে যে 1966 এ 64 65 এ পড়েছিলাম আইয়ুব খানের ফরেন পলিসি, ফ্রেন্ডশিপ টু অল ম্যালিস টু নান, ওইটা শেখ মুজিবুর রহমান চুরি করে নিয়ে আসলেন। আমি প্রথমেই বলে রাখছি, সরকার আসলে কোনো আমূল পরিবর্তন আনেনি, সংস্কার করেনি। এই আহত বিপ্লবীদের জন্য চিকিৎসার ব্যবস্থা করা, ভাতা দেয়া, তাদের দেখাশোনা করা, এটা কোনো সংস্কার না, এটা পদক্ষেপ, যেটা 8ই অগাস্টেই করা উচিত ছিল ডক্টর ইউনূসের। যেদিন শপথ নিলেন সেদিনই এটা করা উচিত ছিল। যারা এই আহত হয়েছেন তাদের রাস্তায় নামার কোনো অবকাশ ছিল না। ডক্টর ইউনূস এই অবকাশ সৃষ্টি করেছেন, এটা তার ব্যর্থতা। এজন্য আমি তার নিন্দা করি যে 3 মাস পরে তারা যখন বলল আমরা চিকিৎসা পাচ্ছি না, আমাদের কোনো ব্যবস্থা করা হচ্ছে না, অনেক অন্ধ হয়ে গেছে, পঙ্গু হয়ে গেছে, তাদের 3 মাস 10 দিন পরে টনক লড়েছে, তাও প্রতিবাদের ফলে। এটা পরিতাপের বিষয়। এর জন্য উনি কোনো কৃতিত্বের দাবিদার নন। আর সংস্কার বলতে যেটা বোঝায়, কোথায় সংস্কারটা? আমি তো সংস্কার তো কিছু দেখছি না। শেখ মুজিবুর রহমানের ছবি নামিয়ে ফেলা সংস্কার না, মানে আরো অনেক দূরে যাওয়ার ব্যাপার ছিল। পুলিশ, এই যে মানে আপনার আমলা শ্রেণী, সংস্কার বলতে তো বুঝাতো যারা যারা হাসিনার আমলে 15 বছরে নিয়োগ প্রাপ্ত হয়েছে, অবৈধভাবে যাদের প্রমোশন হয়েছে, তাদের যাদেরকে ওই যেটাকে বলা হয় ওই অ্যাডহক বেসিসে চুক্তি ভিত্তিক চাকরি দেওয়া হয়েছে, বিদেশি মিশন গুলোতে ভর্তি। এমনকি জেনেভাতে যে সেদিন যে আসিফ নজরুলকে হেনস্থা করা হলো, সেখানকার রাষ্ট্রদূত হাসিনা নিয়োজিত। এবং এরকম প্রচুর বিদেশ মন্ত্রণালয়ে প্রচুর লোকজন আছে যারা হাসিনার বেনিফিশিয়ারি। তাদেরকে সরাতেন, চুপ্পুকে সরাতেন, ওয়াকারকে সরাতেন, জেলে দিতেন প্রচুর জেনারেলদেরকে যারা মানুষ খুন করেছে, তাহলে না সংস্কার বুঝতাম। কোথায় আমি কোন সংস্কার হয়েছে বলে আমি বিশ্বাস করি না। যেমন ছিল বাধা অবস্থায় চলছে, তিনি নিজেকে মনে করেন তিনি আরেকজন কেয়ারটেকার উপদেষ্টা, প্রধান উপদেষ্টা, কেয়ারটেকার নির্বাচনটা যেন তার কাজ। এই আন্দোলন কি নির্বাচনের জন্য হয়েছিল? স্বৈরাচার উৎখাতের জন্য হয়েছিল, সামাজিক ন্যায় বিচার প্রতিষ্ঠার জন্য। বৈষম্যহীন সমাজ, এই যে বৈষম্যের বিরুদ্ধে যে আন্দোলন, সেখানে কি এই যে যারা আবু সাইদ মারা গেছে বলেছিল নাকি আমরা নির্বাচন চাই, এই জন্য আমি রক্ত গুলিকর নির্বাচন চাই, তা তো বলেনি। স্বৈরাচার নির্বাচন আমরা এই জন্য রক্ত দিচ্ছি। স্বৈরাচারী যে ব্যবস্থা, মানে আপনি যদি কাউকে বলেন যে হিটলারের পরাজয়ের পরে তার সেকেন্ড ইন কমান্ড, থার্ড ইন কমান্ড যারা ছিল, যারা গেস্টাপো চালিয়েছে, এসএস গ্রুপের যারা জেনারেল ছিল, সবাইকে চাকরিতে বহাল রেখে দিয়ে বিপ্লবের পরে জার্মানিতে একটা সরকার প্রতিষ্ঠিত হয়েছে, আদৌ পাগল বলতো। একই কথা যদি ইটালিতে ঘটতো, লোকে পাগল বলতো। সাদ্দাম হোসেনের যে মন্ত্রী ছিল তাদেরকে এখন রেখে দিয়ে যদি ইরাকি সরকার চালায়, তা লোকে পাগল বলতো। এখন আমরা এটাকে পাগল বলবো না কি বলবো? সংস্কার হলে তো সবচেয়ে আগে ধরার কথা শাহাবুদ্দিন চুপ্পুকে, যার বিরুদ্ধে একাধিক দুর্নীতির অভিযোগ আছে প্রমাণিত। এবং সবচেয়ে বড় প্রমাণ হচ্ছে উমাকে একটা অবৈধ পার্লামেন্ট 2024 যদি নির্বাচনটা অবৈধ হয়ে থাকে, সেই পার্লামেন্ট যাকে নির্বাচিত করেছে, ব্যারিস্টার ফুয়াদ খুব সুন্দর করে বলেছেন যে অবৈধ পার্লামেন্টে নির্বাচিত প্রেসিডেন্ট অবৈধ। তো আপনি সংস্কার করলেন, আরে উনি শপথ নেওয়াটাই তো মানে সংস্কারের বিপরীতে চলে যাওয়া। আপনি মানে কি হিটলারের অ্যাসিস্ট্যান্ট এখন সে
প্রেসিডেন্ট দেশের, তার কাছে আপনি শপথ নিচ্ছেন। আপনার তো তখনই বলা উচিত ছিল ওর কাছে আমি শপথ নেবো কেন, ওকে তো আমি জেলে ভরবো। আবার শপথ নিয়ে ছবি নামিয়ে ফেললো, সেটাও তো একটা কিসের ছবি নামাবো? শেখ মুজিবের ছবি, মানে এ তো সেই দিন 3 মাস পরে। বাট শপথে তো ওনারা বলেছে যে সংবিধানকে সংরক্ষণ করবে, রক্ষা করবে, তো সেখানে তো শেখ মুজিবের ছবি রাখাটার একটা অনুচ্ছেদে আছে, ধারায় আছে। সংবিধান মানলে কি বিপ্লব হয়? বিপ্লবটা তো সংবিধান বিরোধী, স্ট্যাটাস কোর বিরোধীটাই হচ্ছে বিপ্লব। রাজা ষষ্ঠদশ লুইকে রেখে দিয়ে কি ফ্রেঞ্চ রিভলিউশন হয়েছিল? ওই যে রাশিয়া থেকে জারকে রেখে দিয়ে রাশিয়ান বিপ্লব করেছিলেন লেনিন, যে রাজাও থাকুন আমিও থাকি। লেনিন যদি মনে করেন ওই জারের কাছে শপথ নিয়ে রাষ্ট্রপ্রধান হতেন, তাহলে বুঝতাম যে ওই রকম পথ অনুসরণ করছে ইউনিস সরকার। আপনি জারকে রেখে দিচ্ছেন, লুই 16 কে রেখে দিচ্ছেন, এখন তার অধীনেই আপনি শপথ গ্রহণ করছেন। এটা তো লজ্জার ব্যাপার, কমন সেন্সের ব্যাপার। কমন সেন্স ইজ সো আনকমন। আমি ডক্টর ইউনুসকে মনে করি দেশের একটা অমূল্য সম্পদ। তার মাইক্রো ক্রেডিট, গ্রামীণ ব্যাংকের আমি সবচাইতে কঠোরতম সমালোচক, ওগুলো আমি হোক্স মনে করি। কিন্তু যে লোকটাকে সারা পৃথিবী চেনে, একটা টেলিফোন কল করে তিনি আমেরিকান প্রেসিডেন্টের সঙ্গে অ্যাপয়েন্টমেন্ট করতে পারেন, ওই ধরনের একজন লোক তো আমাদের দরকার। কিন্তু তিনি সেটা করলেন না, সংস্কারও করলেন না। আর যা কিছু করছেন, আন্দোলন যখন হয় তখন সরায়। ওই সাখাওয়াতের বিরুদ্ধে আন্দোলন হলো, হোম মিনিস্ট্রি থেকে তাকে সরিয়ে বোধহয় কি একটা মন্ত্রণালয় দিয়ে শিপিং নাকি মন্ত্রীকে দিয়েছে। ওনারও যদি এবং পাট মন্ত্রণালয় এখন আবার সরানো হয়েছে, পাট মন্ত্রণালয় থেকে ওনাকে। উনি যদি ম্যান অফ ইন্টিগ্রিটি হতেন, তার যদি কোনো এজেন্ডা না থাকতো, তিনি বলতেন যে বাবা আমি, আমাকে স্বরাষ্ট্র উপদেষ্টা বানিয়েছিলেন, সরিয়ে দিয়েছেন, আসসালাম আলাইকুম, আমি চলে যাচ্ছি। তারা যে ভেতরে ঢুকে বসে আছে, এটা ডক্টর ইউনূস বুঝতে পারছেন না। ওই যে মিটিং এ চা দেয়নি, এটা খুব ভালো কাজ করেছে। কারণ আমি অনেক বড় বড় জায়গায় যেমন জেনারেলদের সঙ্গে করি, সাউথ কোরিয়ার আর্মির চিফ, ব্রিটিশ আর্মির চিফ, এদের সঙ্গে 1.5 ঘন্টা করে মিটিং করতাম আমার ফর্মাল ওয়ার্ক প্লেস এপিসিএসএস আমেরিকাতে। জাস্ট এক জগ পানি আর একটা গ্লাস, ঠান্ডা পানি আর গ্লাস, এটাই থাকতে হবে। কোনো চা দেওয়ার কালচারটাই, চা মিষ্টি সন্দেশ, এটা বন্ধ করতে। এগুলো তো বাংলাদেশে তো কালচার আছে। আপনি একটা দেশে থাকেন, সারা দুনিয়ার নিয়েই তো থাকতে হবে। ভারতেও করা হয় না, বিলাতেও করা হয় না, কোনো দেশে করা হয় না। সুতরাং চার কালচার বন্ধ করতে হবে। এখন আমি নীলোফার আপার সঙ্গে কথা বলছি, ওনার পয়েন্টগুলো আমি একটু করে টাচ করব। বিএনপির চুক্তিকে কেন সমর্থন করতে হবে, এটা আমার মাথায় ঢুকছে না। আর উনি তো বলেছেন, ব্যাখ্যা করে বলেছেন যে কেন সমর্থন, এটা ওনাদের দুর্ভাগ্য যে সমর্থন করতে হচ্ছে। আর 2 নম্বর কথা হচ্ছে, আওয়ামী লীগকে ব্যান করলেই বিএনপির ভয় কেন? আপনার গ্রামের একটা চোর বা ডাকাত বা খুনিকে পুলিশ ধরে নিয়ে যাচ্ছে, আপনি কি বলবেন যে ওরে বাঁচায় নিয়ে আসি, নাহলে তো পুলিশের পর আমারও ধরবে? আরে আপনি তো চোর না, ডাকাত না, খুনি না। বিএনপি কোন দুঃখে নিজেদেরকে ওই আওয়ামী লীগের কাতারে নামিয়ে নিয়ে বলছে খবরদার খবরদার, আওয়ামী লীগকে ধরলে কিন্তু এখানে এরপর আমাদের ধরবে। এইটা একটা ফ্যালাসি। আপনি এই কথাগুলো আর বলেন না। আর আপনি ফ্রেন্ডশিপ টু অল ম্যালিস টু নান, এটা আমরা যখন পলিটিক্যাল সায়েন্স সিভিক্স পড়তাম কলেজে 1966 এ 64-65 এ পড়েছিলাম, আইয়ুব খানের ফরেন পলিসি, ফ্রেন্ডশিপ টু অল ম্যালিস টু নান। ওইটা শেখ মুজিবুর রহমান চুরি করে নিয়ে আসলেন। কিন্তু জিয়াউর রহমান কিন্তু ফ্রেন্ডশিপ টু অল ম্যালিস টু নান পলিসিতে বিশ্বাস করতেন না। তার কাছে ইন্ডিয়াও ভালো, আমেরিকাও ভালো, চীনও ভালো, তা হয় না। ওই যে চোর ডাকাত নষ্ট গুন্ডা বদমাইশ র ইন্ডিয়া, এরা আর চীন বা রাশিয়া বা ব্রিটেন বা ফ্রান্স, সিঙ্গাপুর বা সাউথ কোরিয়া এক না। আপনি যেটা বললেন, ভারত 3 দিক দিয়ে ঘিরে রেখেছে। এই যে সারোয়ার সাহেব আর্মিতে ছিলেন, উনি পসিবলি বেয়ার মি আউট। 71 এ পাকিস্তান আর্মি এখানে কয় ডিভিশন সোলজার ছিল? 3 ডিভিশন ম্যাক্সিমাম। 3 ডিভিশন সন্ধ্যের ভিতরে তাদেরকে মুক্তি বাহিনীর সঙ্গে যুদ্ধ করতে হতো, আবার ইন্ডিয়ান আর্মির সঙ্গে যুদ্ধ করতে হতো।
এয়ারফোর্স ছিল না, তারপরেও তারা 9 মাস টিকে ছিল। একটা থানা, একটা সাব ডিভিশনাল টাউনও মুক্তিযোদ্ধা বা ভারতীয়রা স্বাধীন করতে পারে। আমি যেটা আসছি সরওয়ার সাহেব, যে আমাদের এখন 10 ডিভিশন সোলজার আছে। জনগণ আগের চাইতে অনেক বেশি কট্টর ভারতীয়। ভারতের সঙ্গে যুদ্ধ হলে কেউই আর ভারতের পক্ষে কাজ করবে না, 2-4 জন আওয়ামী লীগার ছাড়া। এইরকম একটা সলিড পজিশনে আমরা আছি। ইন্ডিয়ার আর্মির একটা বিরাট অংশ রাখতে হয় চীনের বর্ডার এবং পাকিস্তানের বর্ডারে। 10 ডিভিশন সোলজারকে কুপকাত করতে হলে তাদের 15 থেকে 20 ডিভিশন আর্মি মোতায়েন করতে হবে আমাদের বর্ডারে। ইন্ডিয়া, হ্যাঁ শেষ করছি, ইন্ডিয়া কান্ট অ্যাফোর্ড দ্যাট। সুতরাং আমরা ইন্ডিয়াকে বৃদ্ধাঙ্গুষ্ঠী দেখিয়ে, কিউবা যেরকম বেঁচে আছে 1959 থেকে, আমেরিকা থেকে 100 মাইল দূরে, কিউবা যদি টিকে থাকতে পারে, মালদ্বীপ, শ্রীলঙ্কা, নেপাল যদি ভারতের, মালদ্বীপের মতো দেশ বলছে ভারতকে বয়কট করো, তারা যদি টিকে থাকতে পারে, বাংলাদেশ, জিয়াউর রহমান যেভাবে ইন্ডিয়াকে বৃদ্ধাঙ্গুষ্ঠী দেখিয়েছিলেন সেইভাবে আমরা টিকে থাকবো ভারতের সঙ্গে। আমি তো মনে করি ডিপ্লোম্যাটিক রিলেশন 90% কমিয়ে দিয়ে এই একটা থাকবে, ভিসা টিসা কেউ ভারতে যেতে চাইলে যাবে, ভারতেও বাংলাদেশ আসতে চাইলে ওই শুধু ইমিগ্রেশনটা ছাড়া ওদের সঙ্গে ব্যবসা বাণিজ্য ডিপ্লোম্যাটিক টাই আমরা বন্ধ করে দেব। কারণ ইরান যদি ডিপ্লোম্যাট, সুতরাং ওই ভারতকে বিদ্যাঙ্গুষ্ঠী দেখিয়ে আমরা টিকে থাকতে পারবো। আর আমি এখন দুটো দাবি করছি, যে ব্রিং ব্যাক তারেক রহমান ইন 1 উইক অর 7 ডে 5 ডেজ 3 ডেজ, নিয়ে আসেন তাকে তার পাসপোর্ট দেন, তাকে তার ভিসা দেন, তাকে তার মর্যাদা দেন, রাজনীতি করার অধিকার দেন এবং সমস্ত মামলা খারিজ করেন। ইউনূস সাহেবের সব মামলা খারিজ, আর কারো মামলা খারিজ হবে না, তা তো হতে পারে না। আর আমি শেষ বক্তব্য যেটা আমি বলছি, ওয়াকার সাহেবের ব্যাপারে আমি একটাই আমার মন্তব্য, উনি 2000-এর বেশি লোককে আটকায় রাখলেন, ডক্টর ইউনূসও জানলো না, আমরাও জানলাম না। উনি ওই লোকগুলো কোথায়, উনি ছেড়ে দিলেন, কোথায় চলে গেলেন, উনার কি অধিকার ছিল? এবং আমি ভিতরের খবর কিছু কিছু পাই, তাতে আমি ওয়াকার সাহেব সম্বন্ধে সারোয়ার সাহেব যেভাবে সার্টিফাই করছেন, আমার একেবারে লাল কালি দিয়ে ভর্তি। আমার সার্টিফিকেট হবে লাল কালি দিয়ে যে হি ইজ ওয়ান অফ দেম। ওই যে ডিজিএফআই যে লোকগুলো খুন আয়নাঘর চালাতো, যারা, উনি এত পরহেজগার লোক, ওনার আমলে এতগুলো লোককে আটকায় রাখলো, ব্রিগেডার আজমিকে আটকে রেখেছিল। আপনি কি বলতে চান ওয়াকার সাহেব জানতেন না? যদি না জানতেন তাহলে অযোগ্য, আর যদি জানতেন তাহলে উনি ভালো মানুষ না। ধন্যবাদ।